একুশেরটা আরোহী অভিযোজনকারী উদ্ভিদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যেতে পারে? যে গাছপালা আরোহণের সাথে খাপ খাইয়ে নিয়েছে তারা সাধারণত তাদের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য বিশেষ বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে। গাছপালা আরোহণ অভিযোজনের সঙ্গে যুক্ত কিছু মূল বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। 1 নম্বর দেখো, লম্বা ডালপালা বা লতা গুল্ম। আরোহণকারী গাছগুলিতে দীর্ঘায়িত ডালপালা ও লতা থাকে যা তাদের সহায়ক কাঠামোতে পৌঁছাতে সক্ষম করে। 2. আঠালো শিকড়। কিছু আরোহণকারী উদ্ভিদ আঠালো শিকড় তৈরি করে যাতে তারা পৃষ্ঠের সাথে নিজেদেরকে সংযুক্ত করে। 3 নম্বর, পরিবর্তিত পাতা। আরোহণকারী উদ্ভিদের প্রায় পরিবর্তিত পাতা থাকে, যেমন ছোট পাতা ওজন কমায় এবং নমনীয়তা বাড়ায়। 4. কাঁটা। কাঁটা গাছে ওঠার সাথে সাথে সমর্থন ও সুরক্ষা প্রদান করে। নমনীয় ডালপালা। আরোহণকারী গাছের নমনীয় ডালপালা থেকে পরিবর্তনের দিকে এবং বাতাসের সাথে। কাণ্ডের ব্যাস। আরোহণকারী উদ্ভিদের সাধারণত সরু ডালপালা থাকে যা ওজন কমায় এবং নমনীয়তা বাড়ায়। আর আরোহণ গাছের উদাহরণ অন্তর্ভুক্ত হচ্ছে আঙুর, মটর। 22. দূষণের সাথে ক্ষুদ্রান্ত এবং শ্বাসনালীর সংক্রমণ কিভাবে যুক্ত? তাহলে প্রথমে ক্ষুদ্রান্ত শ্বাসযন্ত্রের সংক্রমণের নিম্নলিখিত উপায়ে দূষণের সাথে সম্পর্কিত হতে পারে। ফার্স্টে ক্ষুদ্রান্ত 1 নম্বর দেখো, জল দূষণ। দূষিত জলের উৎসগুলো প্যাথোজেনগুলি গ্রহণ করতে পারে যার ফলে অন্ত্রের সংক্রমণ হতে পারে। 2 নম্বর, খাদ্য দূষণ। ভারী ধাতু, কীটনাশক বা শিল্প রাসায়নিকের মতো দূষিত পদার্থ দ্বারা দূষিত খাদ্য গ্রহণ করলে অন্ত্রের ক্ষতি হতে পারে এবং সংক্রমণ হতে পারে। আর 3 নম্বর হচ্ছে বায়ু দূষণ। কণা পদার্থ, নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে বায়বীয় কণা পদার্থ, সালফার ডাই অক্সাইডের মতো দূষক শ্বাসে নেওয়া অন্ত্রের আস্তরণকে দুর্বল করতে পারে এবং এটি সংক্রমণের জন্য আরও সংবেদনশীল করে তোলে। এবার 2 নম্বর হচ্ছে শ্বসনতন্ত্র। বায়ু দূষণ। প্রথমে দেখো, কণা মানে বায়বীয় কণা, ওজোন, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো দূষণকারী সরাসরি শ্বাস প্রশ্বাসের সংক্রমণ ঘটাতে পারে। 2. আভ্যন্তরীণ দূষণ। তামাকের ধোঁয়া, ছাঁচ, উদ্বায়ী জৈব যৌগগুলোর মধ্যে অন্তর দূষণকারীর সংস্পর্শে শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। 3. জল দূষণ। দেখো, কিছু ব্যাকটেরিয়ার মতো দূষিত পদার্থ দ্বারা দূষিত জলীয়বাষ্প নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে। 23. বাতাসে মিথেন ও কার্বন ডাইঅক্সাইডে বাড়ার সাথে সাথে সমুদ্রের জলস্তর বৃদ্ধির সম্পর্ক কী? প্রথমে আসো কার্বন ডাইঅক্সাইড। তাহলে গ্লোবাল ওয়ার্মিং, কারণ কার্বন ডাইঅক্সাইড তাপকে আটকে রাখে, গ্লোবাল ওয়ার্মিংকে অবদান রাখে। 49% হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ভূমিকা পালন করে এই কার্বন ডাইঅক্সাইড। 2. তাপীয় সম্প্রসারণ। উষ্ণ মহাসাগরগুলোতে প্রসারিত হয় যার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায়। 3. হিমবাহ ও বরফের শীত গলে, মানে বরফগুলো গলে যায়। CO2 প্ররোচিত উষ্ণায়ন মেরু বরফ, হিমবাহ, বরফের শীতগুলিকে গলিয়ে দেয় যা সমুদ্রের উচ্চতাতে বৃদ্ধিতে অবদান রাখে। এরপরে আসো মিথেন। মিথেনের সঙ্গে দেখো CH4। গ্লোবাল ওয়ার্মিং। CH4 মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস যা বিশ্ব উষ্ণায়নকে প্রশস্ত করে। চির হিমায়িত অঞ্চল থেকে বরফ গললে মিথেন মুক্ত হয়, পরিবেশে উষ্ণায়নকে ত্বরান্বিত করে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এবার জেনে নেব মিথেনের আর কার্বন ডাইঅক্সাইডের সম্মিলিত প্রভাব। দেখো, মেরু বরফ গলন, আগে বললাম। মহাসাগরের অম্লকরণ। মহাসাগর দ্বারা CO2 শোষণ করে pH হ্রাস করে, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি করে। আর সমুদ্র স্তরের বৃদ্ধি, ত্বরণ, উষ্ণতা, তারপরে বরফ গলে যাওয়া, সমুদ্রের সম্প্রসারণের মধ্যে প্রতিক্রিয়া রূপ সমুদ্র পৃষ্ঠের দ্রুত বৃদ্ধি ঘটায়। 24. তোমার মতে জীববৈচিত্র্য সংকটের কারণ কি? 1 নম্বর দেখো, বাসস্থান ধ্বংস। তাহলে বন ধ্বংস, ভূমির রূপান্তর, অবকাঠামোগত উন্নয়ন আবাসস্থল ক্ষতি এবং খণ্ডীকরণের দিকে চালিত করে। তাহলে বাসস্থান ধ্বংস অন্যতম একটি কারণ।
অত্যধিক শোষণ, অতিরিক্ত শিকার, অতিরিক্ত মাছ ধরা সম্পদের যে টেকসই মানে স্থিতিশীল ফসল সংগ্রহ প্রজাতির জনসংখ্যায় কী করে ধরলে আস্তে আস্তে প্রজাতির সংখ্যা কমে যাবে। 3 জলবায়ুর পরিবর্তন, ক্রমবর্ধমান তাপমাত্রা, পরিবর্তিত বাস্তুতন্ত্র এবং ব্যাহত প্রজাতির মিথস্ক্রিয়া প্রজাতির বেঁচে থাকার জন্যে হুমকি স্বরূপ। 4 নম্বর হচ্ছে দূষণ, রাসায়নিক দূষণকারী প্লাস্টিক, শিল্প বর্জ্য প্রজাতি বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। আক্রমণাত্মক প্রজাতি, কোনো আক্রমণাত্মক প্রজাতি কোনো জায়গায় এসে গেলে তার প্রভাবে সেই অঞ্চলের প্রজাতিগুলোকে নষ্ট করে দেয়। জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি যে সম্পদ এবং স্থানের চাহিদা বৃদ্ধির আবাসস্থল এবং প্রজাতির শোষণ ঘটে থাকে। সংরক্ষণের প্রচেষ্টার অভাব, অপর্যাপ্ত সুরক্ষা, তহবিল, নীতি সহায়ক জীববৈচিত্র্য ক্ষতিকে বাড়িয়ে দেয়। তোমরা 4 থেকে 5টা পয়েন্ট লিখে দেবে। 25 একটি সক্রিয়ভাবে ক্ষরণকারী লালাগ্রন্থির কোষগুলিতে গলদি বস্তু অধিক পরিমাণে দেখা যায় কেন? তাহলে লালাগ্রন্থিতে গলদি বস্তু দেখার কারণ, ফার্স্ট পয়েন্ট দেখো, প্রোটিন সংশ্লেষণ এবং প্রক্রিয়াকরণ। গলদি বস্তুগুলো এন্ডোপ্লাজমিক জালিকা দ্বারা সংশ্লিষ্ট প্রোটিন প্রক্রিয়া এবং পরিবর্তনের জন্য দায়ী। 2 নিঃসরণ এবং প্যাকেজিং, গলদি বস্তু থেকে বা গলদি বস্তুর দেহ থেকে প্রোটিন এবং অন্যান্য অণুকে কোষের বাইরে ক্ষরণের জন্য ভেসিকেলে প্যাকেজ করে। স্রাবের উচ্চ চাহিদা, লালা গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে লালা উৎপন্ন হয় যার জন্য ব্যাপক প্রোটিন সংশ্লেষ এবং নিঃসরণের প্রয়োজন। 4 গলদি বডিগুলো ক্ষরণকে প্রশস্ত করে। একাধিক গলদি বস্তু প্রোটিন প্রক্রিয়াকরণ এবং প্যাকেজ করার কোষের ক্ষমতা বাড়ায় এবং ক্ষরণের উচ্চ চাহিদা পূরণ করে। আর সংক্ষেপে লালা গ্রন্থিগুলি সক্রিয়ভাবে ক্ষরণে গলদি বস্তুর দেহে প্রচুর লালার একটি স্থির সরবরাহ নিশ্চিত করে প্রোটিনের কার্যকর প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং নিঃসরণ করতে সক্ষম করে। 26 কোষের গঠন দেখে তুমি কিভাবে প্রোটিস্টকে একটি এককোষী ছত্রাক থেকে আলাদা করে চিনে নেবে? তাহলে কোষ গঠনের ওপর ভিত্তি করে একটি এককোষী ছত্রাক থেকে প্রোটিস্টকে আলাদা করতে এর মূল পার্থক্যগুলোর সন্ধান করুন। তাহলে ফার্স্টে 1 নম্বর কোষ প্রাচীরের অভাব। তাহলে প্রোটিস্টের সাধারণত একটি শক্ত কোষ প্রাচীরের অভাব থাকে যা বা একটি নমনীয় অকাইটিনাস কোষ প্রাচীর থাকে যাদের। ফ্ল্যাজেলা বা সিলিয়া, অনেক প্রতিবাদী আন্দোলনের জন্য ফ্ল্যাজেলা বা সিলিয়া ধারণ করে। 3 সিউডোপোডিয়া, কিছু প্রোটিস্ট লোকোমোশন এবং খাওয়ানোর জন্য সিউডো প্রক্রিয়া মিথ্যা ফুড প্রদর্শন করে। বিভিন্ন পুষ্টির পদ্ধতি, প্রোটিস্টের বিভিন্ন পুষ্টির মোড থাকে যেমন সালোক সংশ্লেষণ, ফ্যাগোসাইটোসিস বা শোষণ। এককোষী ছত্রাক, কোষ প্রাচীর উপস্থিত, ছত্রাকের একটি শক্ত কোষ প্রাচীর যা কাইটিন দ্বারা গঠিত। ফ্ল্যাজেলা বা সিলিয়ার অনুপস্থিত, ছত্রাকের ফ্ল্যাজেলা বা সিলিয়ার অনুপস্থিত। 3 নম্বর যে ছত্রাকের কোষ প্রাচীরগুলো কাইটিন এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আর 4 নম্বর যে ছত্রাক সাধারণত স্যাটোট্রপিক মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে বা তারা পরজীবী। এই দুটো তোমাকে কী করতে হবে, লিখে দিতে হবে। 27 মাটির উর্বরতা মাটির বসবাসকারী ব্যাকটেরিয়ার উপর কিভাবে নির্ভর করে? ফার্স্ট দেখো, নাইট্রোজেন ফিক্সেশন, কিছু ব্যাকটেরিয়া যেমন রাইবোজিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারযোগ্য আকারে রূপান্তরিত করে। রাইজোবিয়া, ঠিক আছে। 2 পচন ও পুষ্টির সাইক্লিং, ব্যাকটেরিয়া জৈব পদার্থকে ভেঙে ফেলে ফসফরাস, পটাশিয়াম এবং সালফারের মতো প্রয়োজনীয় পুষ্টি মুক্ত করে। 3 খনিজগুলির দ্রবণীয়করণ, ব্যাকটেরিয়ার ফসফরাসের মতো খনিজগুলিকে দমন করতে পারে যা উদ্ভিদের জন্য উপলব্ধ। তারপরে 4 নম্বর উদ্ভিদের বৃদ্ধি উন্নয়নকারী পদার্থের উৎপাদন, কিছু ব্যাকটেরিয়া এমন পদার্থ তৈরি করে যা উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করে যেমন অক্সিন, সাইটোকিন, ঠিক আছে। মাটির উন্নতি গঠন, ব্যাকটেরিয়ার পলিস্যাকারাইড এবং মাটির কণাকে একত্রিত করে এমন অন্যান্য যৌগ তৈরি করে
এক অন্যান্য যৌগ তৈরি করে, একটি স্থিতিশীল মাটির গঠন তৈরি করতে সাহায্য করে। আর 6 প্যাথোজেন দমন, উপকারী ব্যাকটেরিয়ার উদ্ভিদের রোগ জীবাণুকে অতিক্রম করতে বা বাধা দিতে পারে, রোগের প্রকোপ কমাতে পারে। এই 6টার মধ্যে তোমরা 4টে লিখলেই হয়ে যাবে। 28 তোমার মতে আম বাগানের খুব তাড়াতাড়ি ফলন আরম্ভ করতে তুমি কোন পদ্ধতি নেওয়া যেতে পারে? প্রথমে কী করবে? গ্রাফটিং, কলম করা আমের গাছ লাগান যা 2 থেকে 3 বছরের মধ্যে ফল দেয়, বীজ থেকে জন্মানোর গাছের জন্য 5 থেকে 7 বছরের তুলনায়। 2 আগে জন্মানো জাত বেছে নিন, আগাম ফল দেওয়ার জন্য পরিচিত আম গাছের জাত নির্বাচন করুন, যেমন হিমসাগর একটা এক্সাম্পল দিয়ে দেবে। 3 সর্বোত্তম মাটি ও জলবায়ু পরিস্থিতি নিশ্চিত করুন যে বাগানে সুনিষ্কাশিত মাটি ও আম গাছের জন্য উপযুক্ত জলবায়ু রয়েছে, ব্যাখ্যা দেবে উষ্ণ, আর্দ্রতা এবং পূর্ণ সূর্য। 4 নম্বর সঠিক সেচ ও নিষিক্তকরণ, স্বাস্থ্যকর বৃদ্ধি এবং ফল বৃদ্ধির জন্য নিয়মিত জল এবং সুষম সার প্রদান করুন। 5 ছাঁটাই ও প্রশিক্ষণ, একটি কেন্দ্রীয় নেতা বজায় রাখার জন্য গাছগুলিকে ছাঁটাই এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 6 কীটনাশক ও রোগ ব্যবস্থাপনা করার জন্য তোমাকে রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ করতে হবে। 29 তিমি মাছের পূর্বপুরুষরা এক সময় স্থলভূমিতে বাস করত, এর কি কি প্রমাণ বর্তমানে তিমি মাছের দেহে দেখতে পাওয়া যায়? দেখো, পেলভিক হাড়, তিমিদের ভেস্টিজিয়াল পেলভিক হাড়, তাদের পূর্বপুরুষের নিতম্বের কাঠামোর অবশিষ্টাংশ রয়েছে যা এখন ছোট এবং মেরুদণ্ডের সাথে সংযুক্ত নয়। 2 ফেমুর এবং টিবিয়ার হাড়, তিমিদের শরীরের ছোট এবং অকার্যকর ফিমার এবং টিবিয়া রয়েছে থাকে যা পূর্বপুরুষের পা নির্দেশ করে। 3 লিম্বাস, ভুনীয় তিমিরা অঙ্গের কুঁড়ি তৈরি করে যা পরে অদৃশ্য হয়ে যায়, যা তাদের পূর্বপুরুষের অঙ্গগুলোর একটি জেনেটিক অবশিষ্টাংশকে দেখায়। 4 কানের গঠন, তিমিদের কান স্তন্যপায়ীদের মতো এবং একটি 3 অস্থিবিশিষ্ট মধ্যম কান, একটি কক্লিয়া যা তাদের ভাগ করা পূর্বপুরুষকে নির্দেশ করে। মস্তিষ্কের গঠন, তিমিদের মস্তিষ্কের গঠন এবং বিকাশ স্তন্যপায়ী প্রাণীদের মতো, যা একটি সাধারণ পূর্বপুরুষের তোমার পরামর্শ দেয়। আর তিমি মাছের রয়েছে ফুসফুস, যেটা বেশিরভাগই জলভাগে যারা আছে তাদের ফুলকা, যা একটি অন্যতম স্থলভাগের হিসাবেই পরিচিত পূর্বপুরুষের। আর 30 একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে বয়ঃসন্ধিকালীন বৈশিষ্ট্য দেরিতে প্রকাশ পাওয়ার কারণ কি কি হতে পারে? ফার্স্ট দেখো, জেনেটিক্স, পারিবারিক ইতিহাস এবং জেনেটিকের কারণে বয়ঃসন্ধির সময় প্রভাবিত করতে পারে। 2 হরমোনের ভারসাম্যহীনতা, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের মতো হরমোনগুলো দেরি বা অপর্যাপ্ত উপাদান বয়ঃসন্ধি বিলম্বিত করতে পারে। পুষ্টির ঘাটতি, অপর্যাপ্ত পুষ্টি বিশেষ করে প্রোটিন, ক্যালোরি বা ভিটামিনের মতো প্রয়োজনীয় পুষ্টির অভাব বৃদ্ধি এবং বিকাশকে ধীর করে দিতে পারে। 4 নম্বর দীর্ঘস্থায়ী অসুস্থতা, ডায়াবেটিস, থাইরয়েড হয়েছে প্রভৃতি রোগ কিছু বয়ঃসন্ধিকে বিলম্বিত করতে পারে। যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তখন বয়ঃসন্ধিকে বিলম্বিত হতে বা করতে পারে। তারপরে 5 নম্বর দেখো, মানসিক চাপ, যেটা বলা হয় দীর্ঘস্থায়ী চাপ, উদ্বেগ, মানসিক আঘাত হরমোন উৎপাদনে প্রভাবিত করতে পারে। ঘুমের ব্যাধি 6, তাহলে অন্যান্য ঘুমের যদি ব্যাধি ব্যাহত হয় তখন হরমোন নিয়ন্ত্রণ ব্যাহত হয়, বয়ঃসন্ধি অনেক সময় বিলম্বিত হতে পারে। স্থূলতা বা কম ওজন, অতিরিক্ত ওজনের অবস্থা হরমোন উৎপাদনে প্রভাবিত করতে পারে, ফলে বয়ঃসন্ধি অনেক সময় বিলম্বিত হয়।